শুভ শারদিয়া সবাইকে। শুভ শারদিয়া। স্যারকে আজকে একদম পুরো আমরা নিয়ে চলে এসেছি। আজকে একটু আমরা হালকা আড্ডা দেব, কিন্তু আড্ডাটাও হবে একটু অন্য রকমের। এবং আজকে কিছু অভিজ্ঞতা আমরা শেয়ার করব। আমরা আজকে যখন স্যার মক ইন্টারভিউ কমপ্লিট করলাম, তারপর যখন ছাত্রছাত্রীদের বললাম যে এরপর তো 4 তারিখ তোমাদের মক ইন্টারভিউ সেশন শুরু হচ্ছে এবং তোমরা এই কয়েকটা দিন অন্তত একটু আনন্দে কাটাও, পুজোটাকে এনজয় করো। হ্যাঁ, পুজোটাকে এনজয় করো। কিন্তু আমরা একদমই দেখলাম ঠিক। যে স্টুডেন্টরা যা রিপ্লাই দিল সেটা আমাদের বেশ কয়েকজনের মধ্যে থেকেই কিন্তু বেশ আমরা সেটা কয়েকজনের পেলাম। মধ্যে একটা বিষাদের যন্ত্রণা, এবং আমরা সত্যিই খুব আমাদের হৃদয়কে একটু অন্যরকম ভাবে ছুঁয়ে গেল কথাটা, যে স্যার এবারে যা পরিস্থিতি আর এই পুজোর আনন্দ, কারণ আমাদের মধ্যে সেই আনন্দ করার যে মানসিকতা সেইটা নেই। অনেকে হারিয়ে ফেলেছি। হ্যাঁ, অনেকটা হারিয়ে ফেলেছে। চোখে মুখে আতঙ্কের একটা ছাপ রয়েছে। হ্যাঁ, এই আতঙ্কের ছাপ ফ্রেশার্সদের মধ্যে বেশি, আবার ইন সার্ভিসদের মধ্যেও আতঙ্ক রয়েছে। আবার যারা আইবির পরীক্ষা দিচ্ছে তারা পরীক্ষার জন্য প্রচণ্ড প্রেসার, কারোর আগামীকাল পরীক্ষা রয়েছে, কারোর আবার অষ্টমীর দিনও পরীক্ষা রয়েছে। যারা এই মুহূর্তে আইবিপিএস পরীক্ষা দিচ্ছে তাদেরও পরীক্ষার জন্য প্রচণ্ড ব্যস্ততা, পরীক্ষার ডেটটা এই পুজোর মধ্যেই পড়ে গেছে। আবার স্যার যারা প্রাইমারির একটা টেটের ব্যাপার রয়েছে, যারা যারা রয়েছে তাদেরও আবার টেট পরীক্ষা দিতে হবে বাধ্যতামূলকভাবে, টেট দেওয়ার জন্য সামনে আবার আপার প্রাইমারি পরীক্ষা এসছে। ঠিক। তারপরে ধরুন আবার প্রাইমারির ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। সব মিলিয়ে একটা যারা পরীক্ষার্থী, যারা চাকরি প্রার্থী, তাদের আতঙ্কের একটা ছাপ, আতঙ্ক এবং সেই সঙ্গে লড়াই। তাদের এই পুজোটাতে ঠিক সেইভাবে আনন্দ উপভোগ করতে পারছে না। একদমই ঠিক। সেটা কিন্তু আমরা অনেকের মধ্যে থেকে সেটা লক্ষ্য করেছি। একদম। তো সেই জন্য আমরা ভাবলাম যে যেহেতু আমরা ছাত্ররা আনন্দ করতে পারছে না, তাই আমরাও পুজোটাকে এবারে একটু অন্যরকম ভাবে কাটাবো। আমরাও কিন্তু পুজোর মধ্যে আমরাও নেই খুব সেই একটা। সেই জন্য আমরাও প্ল্যানিং করছি যে কি করা যায়। তার কারণ হচ্ছে খুবই ভাইটাল, কারণ সবগুলো একটার পর একটা পরীক্ষা এবং ইন্টারভিউ এত তাড়াতাড়ি চলে আসছে এই সময়। মানে একেবারে সত্যি যারা ছেলেমেয়েদেরকে আর একটু সহযোগিতা করলে হয়তো সেটা ওদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। কারণ ওদের সফল হওয়াটাই কিন্তু আমাদের সফলতার একটা বড় কারণ। একদম। ওরা সফল হলেই আমরা আমাদের জায়গাটাতে থাকতে পারি। আমি আজকে আমার এই জায়গা, কারণ ওরা যদি সফল হয়। একদমই স্যার। এবং আমি সেই জায়গার থেকে মানে আজকের যে এসএলএসটির মক ইন্টারভিউ হলো, এই টানা 3 দিনের মক ইন্টারভিউতে আপনি মোটামুটি প্রায় 100-র কাছাকাছি স্টুডেন্টসদের মক ইন্টারভিউ নিলেন। এবং আমি স্যার আজকে একটুখানি আপনার থেকে একটা সামারি জানতে চাইবো যে স্টুডেন্টরা ঠিক কোন কোন জায়গাতে মিস্টেক করে ফেলছে, আর কোন জায়গাগুলো খেয়াল রাখবে, আর দ্বিতীয়ত হচ্ছে তাদের জন্য আপনার গুরুত্বপূর্ণ কয়েকটা সাজেশন কি থাকবে, সে যদি আপনি একটু ডিসকাস করে দেন তাহলে খুবই ভালো হয়। সেটা স্টুডেন্টদের জন্য খুবই হেল্পফুল হবে স্যার। আপনি একটু আলোচনা করুন। যদি কিছু পয়েন্টস আপনার লেখার দরকার হয়, আমি ততক্ষণে একটু বোর্ডটাকে অন করি, আপনি একটু স্যার বলুন। আচ্ছা, আমি এই কয়েকদিনে বেশ কিছু ছেলে মেয়েদের মক ইন্টারভিউ নেওয়ার সময় যখন তাদের মক ইন্টারভিউ নিচ্ছিলাম, তো তোমরা সবাই জানো এবারের যে মক ইন্টারভিউ হচ্ছে সেক্ষেত্রে মক ইন্টারভিউর সঙ্গে সঙ্গে একটা ক্লাস ডেমনস্ট্রেশনের ব্যবস্থাও থাকছে। একদম। এবং এই ক্লাস ডেমনস্ট্রেশন করাতে গিয়ে যারা একদম ফ্রেশার ক্যান্ডিডেট, তারা কিন্তু এটা ভীষণভাবে একটা অকওয়ার্ড সিচুয়েশনের মধ্যে পড়ছে। তারা ফিল করছে যে এটা একটা খুব বড় সমস্যা। আসলে বিষয়টা কিন্তু এইভাবে নয়। তারা বিষয়টা খুব সহজেই একটা নিজের সাবজেক্টকে পড়াতে গিয়েও অকওয়ার্ড হচ্ছে। তারা নিজেরা ফ্রি হতে পারছেন না যে কিভাবে কোন বিষয়টাকে নিয়ে আসবো। প্রথমত যার যে সাবজেক্ট রয়েছে, কোন টপিকটা চয়েস করব সেটা এখনো পর্যন্ত অনেকে ভেবে উঠতে পারেনি। আবার অনেক ল্যাঙ্গুয়েজ পেপারের মধ্যে, যেমন বাংলা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তারা সাবজেক্টের একটা টপিক পড়াবে নাকি একটা গ্রামারের পার্ট পড়াবে, সেটাও কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম নয়। আবার এটাও দেখা গেছে যে যখনই একটা ক্লাস করাতে যাচ্ছে, এখানে সময় দেওয়া থাকছে ক্লাস ডেমনস্ট্রেশনের জন্য 10 মিনিটস, কিন্তু সেই 10 মিনিট সময়টা কিন্তু তাকে পুরোপুরি দেওয়া হচ্ছে না। সে খুব বেশি হলে 2 থেকে 3 মিনিটের মতো সময় পাবে। তাই এই কম সময়ের মধ্যে যে একটা ক্লাসকে কিভাবে ডেমনস্ট্রেট করবে, কোন পার্টটাকে একটু সে তুলে ধরবে,
আর এক্ষেত্রে আমরা সবাই জানি যে একটা ক্লাস ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে যে পার্টটাকে আমি ডেমনস্ট্রেট করতে চাইছি তার ইন্ট্রোডাকশনটা দেওয়া দরকার, সেই টপিকটা কি সেই বিষয় সম্বন্ধে যেমনি করে বলার দরকার রয়েছে, যে টপিকটা আমি বলতে চাইছি, যে বিষয়টাকে আমি উত্থাপন করতে চাইছি, ক্লাস অ্যানাউন্সমেন্টের একটা প্রসেস থাকে, এই ক্লাসটাকে আগে থেকে বলা যায় না। তো এই বিষয়গুলোর করতে গিয়ে অথবা যেহেতু প্রত্যেক ছেলে মেয়ে কিন্তু বিএড করা রয়েছে, তো সুতরাং তারা বিএডের একটা প্রসিডিওর তারা জেনে এসেছে যে একটা ক্লাসকে কিভাবে প্রেজেন্ট করতে হয়। এখন সেই ক্লাসটা হচ্ছে পুরো একটা 40 মিনিটস বা 45 মিনিটসের ক্লাসের ডেমনস্ট্রেশনের জন্য। এখন তাকে যদি 5 মিনিটের মধ্যে 3 মিনিটের মধ্যে একটা ক্লাস ডেমনস্ট্রেট করতে বলা হয়, আর সে যদি ওই ফরম্যাটটাকে ওইখানে অ্যাপ্লাই করার চেষ্টা করে, তাহলে কিন্তু একটু সমস্যার মধ্যে পড়বে। তাই আমি তাদেরকে বলতে পারি যে যে যার সাবজেক্ট হোক না কেন, তার নির্দিষ্ট সাবজেক্টের যে চ্যাপ্টার রয়েছে, এটা অবশ্যই যারা 9-10-এর জন্য প্রিপেয়ার্ড হয়েছে, সেই 9-10-এর যে সিলেবাসটা রয়েছে, সেই সিলেবাসের যে কোনো একটা বা দুটো টপিক খুব ভালো করে রেডি রাখো। এবং যখনই সেই ক্লাসটা করতে চাইছে, সেই ক্লাসটার একদম শুরুটা না করে, যেহেতু এটা একটা ডেমনস্ট্রেশন চলছে, তো সুতরাং সে ক্লাসে এসেই প্রথমে ছেলে মেয়েদের আদান প্রদানের একটা বিষয় থাকে যে তাদেরকে গ্রিটিংস করার, তারা কেমন রয়েছে ইত্যাদি, এটাকে একদম সংক্ষেপে জিজ্ঞাসা করার পরে বোর্ডের মধ্যে সে অবশ্যই বোর্ড ওয়ার্কটা কিন্তু করতে হবে। অনেকেই ক্লাসে এসে যখনই ডেমনস্ট্রেশন দিচ্ছেন, সে হয়তো পেনটা অথবা মার্কারটা নিচ্ছে কিন্তু বোর্ডের মধ্যে কোনো কিছুই লিখছে না, চুপ করে দাঁড়িয়ে থেকে এক জায়গায় গিয়ে কথাটা বলছে। তো সেটা কিন্তু পুরোপুরি ভুল, ওই পদ্ধতিটি একেবারে ঠিক নয়। তো ওই পার্টটার অন্তত বাম দিকে একটা ডেট আমরা লিখে দিতে পারি, এবং ডান দিকে সাবজেক্টের নাম, কোন সাবজেক্টটা পড়া হচ্ছে সেই সাবজেক্টটা, এবং তার ইউনিট বা সাব ইউনিট যদি থাকে তাহলে অবশ্যই সেটা লিখে দেবে। এবং এই লেখার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছে। আমার হাত যতটা পাচ্ছে আমি সেই পর্যন্তই লিখব, অনেকেই তার উপরে লিখতে গিয়ে হয় লাইনগুলো বেঁকে যাচ্ছে, অথবা লাইনগুলো এলোমেলো হচ্ছে, অথবা কতটা মানে জায়গা লাগবে, স্পেস লাগবে, সেই জায়গাটা সম্বন্ধে অনেকেই কিন্তু কোনো রকম ধারণা নেই। সুতরাং লিখতে গিয়ে প্রথমটা বড় হচ্ছে, পরের থেকে যেহেতু জায়গাটা ছোট হচ্ছে, পাওয়া যাচ্ছে না, তাই লেখাগুলোও ছোট হচ্ছে। তো এটা পরিষ্কারভাবেই বোঝা যায় যে তার ক্লাস ডেমনস্ট্রেশনের কোনো রকম কোনো অভিজ্ঞতা নেই। তাই এটা যদি যেসব ক্যান্ডিডেটরা এক্সাম দেবে তারা একটু বাড়িতে অভ্যাস করে, তাহলে কিন্তু এটার ইমপ্রুভমেন্ট আসবে। তাহলে সেটা মনে রাখতে হবে। তাহলে বাম দিকে আমি ডেট দেব, ডান দিকে যে সাবজেক্টটা পড়ানো হচ্ছে তার যে ইউনিটটা এবং সাব ইউনিট যদি থেকে থাকে সেটা অবশ্যই মেনশন করবে। এবারে স্যার আমি জাস্ট একটু আপনাকে থামাচ্ছি, কারণ এটা তো আপনি স্যার মুখে বললেন, কিন্তু অনেকে, যেহেতু আমি সামনে বোর্ডটা ওপেন করেছি, জাস্ট একটা এক্সাম্পল যদি আপনি দেখিয়ে দেন খুব ভালো হয়, কারণ তাতে স্টুডেন্টদের পুরো একদম লাইভ এক্সপিরিয়েন্স হয়ে যাবে। এবং আমি চাইবো যে আমি এখন একদম পুরো স্টুডেন্টের জায়গাতে গিয়ে স্যারের ক্লাসটা আমি দেখব, স্যার একদম পুরো ডেমনস্ট্রেট করে দেখিয়ে দেবেন স্যার, প্লিজ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সেটা তো অবশ্যই দেখাবো। প্রথমত যে পার্টগুলো ভুল করছে সেটা একটু আমি মেনশন করে দিই। বিশেষ ক্ষেত্রে এটা মেয়েদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, যারা চুড়িদার পরে আসছে অথবা যারা শাড়ি পরছে, তারা চুড়িদারের যে আঁচল থাকছে বা যে ওড়না যেটা থাকছে, অনেক ক্ষেত্রেই সেটা বাম হাতে ধরে থাকছে। এটা একেবারেই করা যাবে না। যদি সেটা চুড়িদার ব্যবহার করে কোনো অসুবিধা নেই, কিন্তু ওটাকে ক্লিপ দিয়ে আটকে রাখতে হবে, যাতে করে ওটাকে সামলানোর জন্য হাত ব্যবহার করা যাবে না, দুটো হাতই ফ্রি রাখতে হবে। আর যখন আমি পেন অথবা মার্কার যাই থাকুক না কেন, চক ডাস্টার যাই থাকুক না কেন, ডান হাতে নেব, আর বাম হাতে অবশ্যই আবার ডাস্টারটা রাখতে হবে। কারণ যদি কিছু ভুল হয়, আমি টেবিল থেকে বারবার গিয়ে ডাস্টারটা নেব না, রাখবো না, তাহলে কিন্তু বেশ কিছুটা সময় নষ্ট হবে, লেখার ক্ষেত্রে ভুল হতে পারে। কারণ অনেকেরই বোর্ডে লেখার অভ্যাস নেই, তাই লিখতে গিয়ে লাইন ভুল হয়, উপরের দিকে উঠে নামায়, অথবা লিখতে গিয়ে অনেক ক্ষেত্রে বানান ভুল হচ্ছে, সেগুলো কিন্তু হতে পারে। তাই এই লেখাটা একটুখানি অভ্যাস রাখলে খুব ভালো হয়। আর ওই যে বিষয়টা বললাম যে নিজেদের শাড়ি আঁচল এগুলো সামলানোর জন্য হাতগুলো কি ব্যবহার না করাই ভালো। অনেক ক্ষেত্রে ছেলেদের দেখা গেছে যে যারা ক্লাস করতে করতে কখনো কখনো মাথার মধ্যে তারা একবার আঁচড় দিচ্ছে, এটা একেবারেই করা যাবে না। আমি মাথার মধ্যে হাত দেবো না, নাকে কানে গালে কোথাও হাত দেবো না, আমার 3 থেকে 5 মিনিট সময় পাবো, তো এত কিছু করার বিষয় নেই। তো সুতরাং আমাকে এটাকে ফ্রি রাখতে হবে, দুটো হাত ফ্রি রাখবো, পেন ধরবো, মার্কার বা পেন্সিল যেটাই থাকুক, অথবা যদি চক ডাস্টার থাকে, আর বাম হাতে অবশ্যই আমি ডাস্টারটা নেব, তাহলে দুটোই আমি নেব। আরেকটা বিষয় হচ্ছে, যখনই আমরা আসছি এবং লেখার ক্ষেত্রে
পুরোপুরি আমরা এই রকম ভাবে এই পোস্টারটাতে দাঁড়াবো না, যে ক্ষেত্রে আমার পুরো পেছনটা যারা রয়েছেন তাদের দিকে যাতে না হয়, অর্থাৎ আমি ডায়াগোনালি দাঁড়াবো। অর্থাৎ এইভাবে আমি দাঁড়াতে পারি, বাম দিকে আমার রয়েছে ডাস্টার, ডান দিকে পেন, আমি লিখবো এইভাবে। যখন লিখছি, এটা অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেকেই যখনই লিখছেন, লিখতে লিখতে কথা বলার সময় হয় লেখা বন্ধ হচ্ছে, অথবা যখন লেখাটাতে কনসেন্ট্রেট করছে তখন কথা বলার ক্ষেত্রে তার যে খই হারিয়ে যাচ্ছে, খেই হারিয়ে ফেলছে, যে কি বলছিলাম সেটা বুঝতে পারছি না। এটা করবে না। যদি মনে হয় যে আমার বিষয়টা জানা রয়েছে, অথবা আমি বলার ক্ষেত্রে লেখার অভ্যাস একসঙ্গে যদি এটা না থাকে, তাহলে করার প্রয়োজন নেই। আমরা লিখতে লিখতে বলতে পারি, কিন্তু সবাই কিন্তু এটা পারে না, এটার অভ্যাস না থাকলে হয় না। তাই যে বিষয়টা আমি লিখতে চাইছি সেটা আমি অবশ্যই আগে লিখে নেব, এবং যখন বলবো তখন যারা সামনে রয়েছেন তাদের দিকে আমি ঘুরে দাঁড়িয়ে অবশ্যই কথা বলবো। এই কথা বলার সময় একদম আমি সামনে ফেস টু ফেস যারা রয়েছেন তাদের দিকে আমি তাকেই কথা বলবো। যখন লিখছি তখন পুরোপুরি এই পোস্টারে না দাঁড়িয়ে একটুখানি ডায়াগোনালি দাঁড়াবো, এইভাবে লেখার অভ্যাস করব। তাহলে লিখতে গিয়ে আবার দেখা যাচ্ছে আমরা যদি ভুল করে ফেলি, তাহলে ডাস্টারটা ওখানে নয়, ডাস্টারটা এখানেই রাখছে, আমি ইউজ করবো এভাবে, কোনো অসুবিধা নেই তাতে। এবং খুব সহজেই সাবলীলভাবে এটা করার চেষ্টা করতে হবে। এই বিষয়টাতে যদি কারো খুব বেশি সমস্যা মনে হচ্ছে, তাহলেই অবশ্যই এটাকে অভ্যাস করা দরকার। আর আমরা যারা জানি, স্যারেরা যখন ক্লাস করাতেন তখন কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থেকে সোজা দাঁড়িয়ে ডেমনস্ট্রেট দিতে হবে, বলতে হবে, এরকমটা নয়। আমি চাইলেই কিন্তু ফ্রি হতে পারি, কিন্তু ফ্রি হওয়ার সময় কখনোই আমি এদিক থেকে অর্থাৎ পেছন ফিরে কখনোই ঘুরবো না। আমি অবশ্যই মুখটা সামনের দিকে, ফেসিয়াল অ্যাপিয়ারেন্সটা যেন সামনের দিকে থাকে। আমি যেদিকেই ঘুরি না কেন, সেটা এদিক থেকে হলে বাম দিক থেকে বাম দিক, ডান দিক থেকে বাম দিক, যেদিকেই যাই আমি ঘুরবো সবসময় সামনের দিকে ফেস রেখে। লেখার সময় এদিকে লিখবো, পুরোপুরি পেছন দিকে বা বোর্ডের দিকে পুরো মুখ না করে। এটা হলো একটা বিষয়। আর যে বিষয়গুলো আমরা লিখবো সেটা হচ্ছে, আমি প্রথমে ডেট দেব। এই ডেটটা লিখতে গিয়ে অনেকের সমস্যা দেখা দিচ্ছে যে ডেটটা কোথায় লিখবো, ডান দিকে না বাম দিকে। এটা কোনো ব্যাপার নয়, আমি বাম দিকেও লিখতে পারি, ডান দিকেও লিখতে পারি। তাহলে যেদিন আমার ক্লাস ডেমনস্ট্রেশনের সময় রয়েছে সেদিনটা আমি দেব 27/9/25। ঠিক আছে, এটার জন্য খুব বেশি সময় নষ্ট হবে না। আমি কথা বলতে বলতে ঘুরলাম, এদিকটাতে চলে এলাম। এখানে আমি সাবজেক্ট লিখবো, যার যে সাবজেক্ট। তবে মনে রাখবে, যদি কারোর বাংলার বিষয় হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সে বাংলাতেই লিখবে, আর অন্যান্য যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে বাংলাতেও লিখতে পারে অথবা ইংরেজিতে লিখতে পারে, যেটাতে সাবলীল হবে। তাহলে সাবজেক্টের ক্ষেত্রে লিখবো এখানে ইংলিশ। কখনো কখনো যখনই আমরা ইউনিটটা লিখছি, এই লেখাটা অনেক সময় লিখতে 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 দেখা যাচ্ছে তার শেষ হচ্ছে না, একটু বড় হয়তো। তো সেক্ষেত্রে আমি সেটাকে দরকার হলে আরেকটু বাম দিক থেকে লেখাটা শুরু করব, কিন্তু ওখানে গিয়ে শেষের দিকে গিয়ে ছোট 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 করে দেব না। ঠিক আছে। আর তারপরে সাব ইউনিট যদি থেকে থাকে তাহলে সাব ইউনিট লিখব। বেশ, এখানে আমি লিখে দিলাম। এরপর আমার যে ক্লাসটা শুরু হবে, যে কথাটা আমাদের ভীষণভাবে ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, যে ক্লাসটা কোথা থেকে শুরু করব। যেমনি করে একটা আজকে অনেকেরই ক্লাস, ইংলিশের যেমনি ক্লাস যখন ডেমনস্ট্রেশন করছিলেন অনেকেই গ্রামার দিয়ে শুরু করছে, তো ওখানেই লিখছেই গ্রামার। গ্রামার লেখার পরে শুরু করছে ভয়েস চেঞ্জ। এবার ভয়েস চেঞ্জ যখনই করতে চাইছে, ভয়েস চেঞ্জ কি, কিভাবে হয়, কেন দরকার হয়, এই ইন্ট্রোডাকশনটার কিন্তু প্রয়োজন থাকে। তাই এই ইন্ট্রোডাকশন পার্টটাকে অ্যাভয়েড করার জন্য আমরা অবশ্যই শুরুতে এভাবেই বলতে পারি যে আচ্ছা, তোমরা সবাই কেমন আছো, সবাই ভালো আছো তো? বেশ, তোমরা সবাই জানো আমরা গত পাঠে ইংরেজির আমরা ওই 7 নম্বরের চ্যাপ্টারটা কমপ্লিট করিয়েছি, এবং তার যে এক্সারসাইজ ছিল সে কোয়েশ্চেন আনসারও হয়ে গেছে। এবং তোমরা সবাই জানো যে ওই ইংরেজি পার্টটার এক্সারসাইজের পরে আমাদের গ্রামারের একটা পার্ট ছিল, সেখানে ভয়েস চেঞ্জ ছিল, এবং ভয়েস চেঞ্জের প্রথম পার্টটা আমরা আগের দিন ডিসকাস করেছি। আজকে আমরা সেকেন্ড পার্টটা করাবো। এইটা বলার সুবিধা রয়েছে, এটা সবকটা সাবজেক্টের জন্যই কিন্তু হতে পারে। কোনো একটা সাবজেক্টে প্রথম ইন্ট্রোডাকশন করতে হলে ক্লাসটা কিন্তু এখানে লেখা যায় না আগে থেকে, কারণ ক্লাস অ্যানাউন্সমেন্টের বিষয়টা তোমরা সবাই জানো। আমরা প্রথমে সেটার একটা রেফারেন্স দিতে পারি, ছেলেমেয়েদেরকে জিজ্ঞাসা করতে পারি তার ওইগুলো সম্বন্ধে কোনো রকম ধারণা রয়েছে কিনা, তারপরে মজার ছলে আমি ক্লাসটার অ্যানাউন্সমেন্ট করি। এটা হচ্ছে আমরা বিএডি শিক্ষা প্রত্যেকেই শিখেছি। আজকে অতটা সময় কিন্তু তুমি পাবে না, তাই ইন্ট্রোডাকশন দেওয়ার মতো সুযোগ সেখানে থাকছে না। তাই ক্লাস অ্যানাউন্সমেন্টের সুযোগ না রাখার জন্য আমি প্রথমেই অ্যানাউন্স করে দিলাম, আচ্ছা দেখো তোমরা তো সবাই জানো গত ক্লাসে
আমরা কিন্তু একটা ম্যাথসের ক্ষেত্রে 7 নম্বর চ্যাপ্টারের 5টা অঙ্ক করে ফেলেছি। সেখানে এভারেজের অঙ্ক ছিল, তো এভারেজ কি কাকে বলে ইত্যাদি কিন্তু আগের দিন আমরা সব বলে ফেলেছি। তো আজকে 5 নম্বরের পরের থেকে 6 নম্বর ক্লাস থেকে শুরু করছি। 6 নম্বরের অঙ্কটা কি রয়েছে আমি অঙ্কটা লিখে দিলাম, তারপরে আমি অঙ্কটা ডেমনস্ট্রেট করে দিলাম ক্লাসে। এবারে তার ফলে কি হলো, আমি আগের যে বিষয়টা সেটা আগেই জানিয়ে দিলাম। আমরা কিন্তু সবাই জানি বিষয়টা কি। তো এভারেজ কাকে বলে কি বলে এগুলো কিন্তু আর বলার প্রয়োজনীয়তা থাকছে না। একই রকমভাবে ইংরেজি ক্লাসের আমি যখন একটা গ্রামারের চ্যাপ্টার করাতে চাইছি, কেউ ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ যাই কিছুই করে না কেন, প্রথম পার্টটা একেবারে না বলে, যে প্রথম দিনের ক্লাসে এর আগের দিনে বা গত দিনের ক্লাসে তোমাদের কিন্তু ভয়েস চেঞ্জ আমরা শিখিয়ে দিয়েছিলাম, এখানে সেখানে সবকটা প্যাটার্ন আমরা বলে দিয়েছি, রুলসগুলো বলে দিয়েছি। আজকে আমরা সেকেন্ড পার্টটা শুরু করব, অর্থাৎ সেখানে আমি ফার্স্টে অ্যাসার্টিভ সেন্টেন্সটা হয়তো করালাম, এরপরে আমি ইম্পারেটিভ সেন্টেন্স অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্সের সরাসরিভাবে একটা সেন্টেন্স দিয়ে শুরু করতে পারি। আমি ইন্ট্রোডাকশনের বিষয়টা কিন্তু খুব চালাকি করে অ্যাভয়েড করতে পারলাম, কিন্তু এখানে প্রশ্ন করবেন যারা রয়েছেন। আচ্ছা ঠিক আছে, তুমি শুরু করলেন বা আপনি শুরু করলেন মাঝখান থেকে, সেকেন্ড পার্টটা থেকে, আপনি প্রথম পার্টটা করলেন না কেন? আমার উত্তর সেখানে রেডি থাকবে, প্রস্তুত থাকবে। স্যার আমাদের যে ক্লাস ইউনিটগুলো দেওয়া থাকে সেখানে একটা ক্লাসের মধ্যে পুরো ক্লাসটা যে কমপ্লিট করতেই হবে এরকম বাধ্যবাধকতা নিয়ম নেই, বরং ক্লাসগুলোকে কয়েকটা ভাগে ভাগ করে দেওয়া থাকে। তো সুতরাং আমার প্রথম পার্টটা আমি আগের দিন ক্লাসে করিয়েছি, সেকেন্ড পার্টটা করাতে অসুবিধা নেই। আমার সবসময় একটা ক্লাস প্রথম থেকেই শুরু হবে এরকমটা নাও আসতে পারে, কারণ প্রথম দিনের পার্টটা প্রথম দিনে অবশ্যই হবে, তার পরের দিনে তার পরের পার্টটা শুরু হবে। আমি পরের পার্টটা থেকেই শুরু করছি, এক্ষেত্রে কোনো কিছু বলার আর থাকে না। তো সেক্ষেত্রে যে প্রশ্নের উত্তরটা যেটা তুমি ডেমনস্ট্রেট করলে সেই ডেমনস্ট্রেশনটা কিন্তু খুব ভালো করে করতে হবে, তার মধ্যে যেন ভুল ত্রুটি না থাকে, এবং তার আনুষঙ্গিক অন্যান্য যেসব প্রশ্ন আরও হতে পারে সেগুলো কিন্তু তোমায় মাথায় রাখতে হবে। অর্থাৎ যখনই একজন স্টুডেন্ট ভয়েস চেঞ্জ ক্লাস শুরু করলেন, ক্লাসটা কমপ্লিট হলো, 1 মিনিট 2 মিনিট 2-3টে ভয়েস চেঞ্জ যে যার ফরম্যাট অনুযায়ী সে করানোর পরে এরপরে আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ঠিক আছে যা লিখেছো ওটা মুছে দাও, আমি একটা বলছি লেখো। তো তাকে আমি একটা ডেমনস্ট্রেট করার জন্য তাকে বলা হলো তুমি একটা লেখো, সি স্টুড আন্ডার এ ট্রি। সি স্টুড আন্ডার এ ট্রি, এটা ভয়েস চেঞ্জ করতে বললাম, এবং সেক্ষেত্রে সে ভয়েস চেঞ্জ করলো এ ট্রি ওয়াজ স্টুড বাই হার, যে উত্তরটা একেবারেই ভুল। তাহলে ভয়েস চেঞ্জ আমি করাতে আসছি, তাহলে ভয়েস চেঞ্জ কোথায় হয় সেই ধারণাটা যদি আমাদের না থাকে সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এই সেন্টেন্সটিতে কোনো অবজেক্ট নেই, এখানে কিন্তু এ ট্রি বা আন্ডার এ ট্রি এটা কোনো অবজেক্ট নয়, অর্থাৎ ভয়েস চেঞ্জ জেনারেলি হয় ট্রানজিটিভ ভার্বের মধ্যে, অর্থাৎ অনলি ট্রানজিটিভ ভার্বস আর চেঞ্জড ইনটু প্যাসিভ ফর্ম। অর্থাৎ ভয়েস চেঞ্জ করার জন্য একটা অবজেক্ট দরকার। ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যে ভার্বের অবজেক্ট থাকে। তাহলে এই অবজেক্ট যদি না থাকে ভয়েস চেঞ্জ করাটাই এটাই চেঞ্জ হবে না, এই সেন্টেন্সটা কিন্তু ভয়েস চেঞ্জ হবে না, প্যাসিভ হবে না। ইট শুড নট বি চেঞ্জ ইনটু প্যাসিভ। আমি স্বাভাবিকভাবে উত্তর দেব এই সেন্টেন্সটিতে কোনো অবজেক্ট নেই, তাই এটির প্যাসিভ ভয়েস করা যাবে না, বিকজ উই নো only transitive verbs are changed into passive, not intransitive verbs. Intransitive ভার্বের ভয়েস চেঞ্জ হয় কিন্তু তার বিশেষ কিছু প্রক্রিয়া থাকে ইত্যাদি। তাহলে আরেকটা বিষয় হচ্ছে, যখনই একটা প্রশ্নের উত্তর আমি দিতে পারছি না, একটা প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করলেন, আমার জানা নেই, তাহলে কি আমি ভয় পেয়ে যাব, ঘাবড়ে যাব? একেবারেই নয়। আসলে এই যে ক্লাস ডেমনস্ট্রেশন বা ইন্টারভিউ প্রসেস, এটা তুমি কতটা কি জানো তার থেকে বড় বিষয় হচ্ছে তুমি যে বিষয়টা জানো না সেটাকেও কি করে প্রেজেন্ট করবে। খুব সবিনয়ের সঙ্গে বলতে হবে, দুঃখিত স্যার, সরি স্যার, ওই প্রশ্নের উত্তরটা আমার এই মুহূর্তে জানা নেই। এতে লজ্জা পাওয়ার, ভয় পাওয়ার, উত্তেজিত হয়ে যাওয়ার, মুষড়ে পড়ার কোনো কারণ নেই। এটাকেও কিন্তু জবাব দিতে হবে, আর অবশ্যই গলার ভলিউমটাকে ঠিক রাখতে হবে। অনেক সময় অনেককেই প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করা হচ্ছে, যখন প্রশ্ন উত্তর বলছে হয়তো সে জানে, কিন্তু যখনই কথা বলছে সেই কথাটা এতটাই আস্তে হচ্ছে তাকে বারবার বলতে হচ্ছে তুমি একটু জোরে বলো। কেন? তুমি তোমার নিজের সাবজেক্ট থেকে প্রশ্নের উত্তর দিচ্ছ, সেক্ষেত্রে এই কনফিডেন্সটা তো অবশ্যই থাকা দরকার। আর সেজন্যই অন্তত পক্ষে 2 বা 3টে চ্যাপ্টার খুব ভালো করে রেডি রাখো, যেটা তোমার ডেমনস্ট্রেশনের জন্য কাজে লাগবে। আর শুধুমাত্র নিজের সাবজেক্ট নয়, সাবজেক্টের সঙ্গে সঙ্গে আরও বেশ কয়েকটা জিনিস তোমাদের জেনে রাখা দরকার। সেটা হচ্ছে তুমি যে এলাকাতে থাকো সেই এলাকাটির নাম, সেখানে কতগুলো, ওই ডিস্ট্রিক্টের কতগুলো পুলিশ স্টেশন অথবা কতগুলো কি বলা যেতে পারে যে
ব্লক রয়েছে, পঞ্চায়েত সিস্টেম যদি থেকে থাকে তাহলে পঞ্চায়েত সিস্টেমের স্তরগুলো কি কি, এবং তার যে প্রধান যারা থাকেন তাদের নাম কি। একটা ডিস্ট্রিক্টের মধ্যে, ডিস্ট্রিক্টের বাইরে তুমি একটা স্টেটের মধ্যে রয়েছে, সেই স্টেটের বা ওই ডিস্ট্রিক্টের মধ্যে যদি কিছু দর্শনীয় স্থান থেকে থাকে তাহলে সেই জায়গাগুলোর নাম কি। এগুলো কিন্তু মানে বিভিন্নভাবেই প্রশ্ন হয়। আর একটা বড় প্রশ্ন যেটা হয় সেটা হচ্ছে হবি সম্বন্ধে, যে তোমার হবি কি, পড়াশুনো ছাড়া আর কি করতে ভালো লাগে। তো এই হবিটা বলার ক্ষেত্রে তোমাকে অবশ্যই বুদ্ধিদীপ্ত উত্তর দিতে হবে, যে তুমি যে হবিটার সঙ্গে যুক্ত অবশ্যই সেটা দেবে, সেটা বলবে। কিন্তু যখনই তুমি বলবে সঙ্গে সঙ্গে ওখান থেকে প্রশ্ন হবে। এখানে যেমনি করে অনেকেই চালাকি করার জন্য আমাকে বলেছিল, যে আমি যখনই জিজ্ঞাসা করলাম হবি কি, তো চালাকি করেই তার উত্তর বলেছিল সে গার্ডেনিং। কারণ তাদের ধারণা গার্ডেনিং সম্বন্ধে বোধহয় কোনো প্রশ্ন হয় না, ধারণা একেবারেই ভুল। সঙ্গে সঙ্গে আমি জিজ্ঞাসা করেছিলাম যে প্রুনিং কি, প্রুনিং করার প্রয়োজনীয়তা কেন, কেন প্রুনিং করতে হয়। আচ্ছা, গাছগুলো তো ঘরের মধ্যে বা ঘরের বাইরে যখন রাখা হয় অনেক সময় দেখা যায় গাছের পাতাগুলো জল দেওয়া সত্ত্বেও হলুদ হয়ে যাচ্ছে, কেন, তার কারণ কি। অথবা ওই গাছগুলোর জন্য যে ধরনের সার দেওয়া হয়, বড় হওয়ার জন্য এক ধরনের সার দেওয়া হয়, ফুল ফল হওয়ার জন্য এক ধরনের সার দেওয়া হয়, সেই সারগুলোর নাম কি। একজন বলল ডিএপি, আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলাম ডিএপির ফুল ফর্ম কি, বলতে পারিনি। এই প্রশ্ন কিন্তু তোমাদের প্রস্তুত রাখতে হবে। তাই গার্ডেনিং বলে তুমি ভাবছো যে পিঠ বাঁচানোর চেষ্টা করছি, এটা কিন্তু হবে না। কারণ যেসব স্যারেরা থাকবেন তারা কিন্তু এক্সপার্ট। তো শুধু এটা মাথায় রাখতে হবে, তুমি যে বিষয়টা হবি বলবে সঙ্গে সঙ্গে সেখান থেকে প্রশ্ন হবে। অনেকেই বলেছে স্যার আমার গান হবি, আমি গান করি। আমি জিজ্ঞাসা করলাম তুমি একতাল বলতে পারবে। স্যার একতাল, তুমি কি গান করেছো? স্যার রবীন্দ্রসঙ্গীত শিখেছি। আচ্ছা তাহলে তুমি বলো তো রবীন্দ্র সৃষ্ট যে তালগুলো রয়েছে সেগুলো কি কি। স্যার এটা তো আমার জানা নেই। এ কি কথা, তুমি গান করো তাল জানো না, এটা কি হতে পারে? তাই যে বিষয়টা তোমরা বলবে সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আরেকজন বললো স্যার আমি আবৃত্তি করি। তো তোমার আবৃত্তি করা ভালো লাগে? অবশ্যই। আমি বললাম, তাকে সঙ্গে সঙ্গেই প্রশ্ন করলাম, আচ্ছা তুমি তো জানো যে বাংলা বর্ণমালায় 3 ধরনের স রয়েছে, এই 3টে স্বয়ের উচ্চারণের তফাৎ কোথায়? তো ও বলল স স স, তালবস্য দন্তস্ব, তালবস্য দন্তস্ব, আর একটা রয়েছে মূর্ধন্যস্ব। আমি বললাম যে এই যে 3টে তুমি কথা বললে, 3টে উচ্চারণ করেছে, উচ্চারণগুলো কি ঠিক হয়েছে? মূর্ধন্যস্ব বলে কিছু হয় না, মূর্ধন্য স যেটা মূর্ধাতে উচ্চারণ হয়, তালুবস্য যেটা তালুতে উচ্চারণ হয়, দন্তস্ব যেটা দাঁতে উচ্চারণ হয়। এবং আমি তাকে এটাও বললাম যে আমরা যখন বাঁশ গাড়িতে যাই, যে বাঁশ চড়ি, সেই বাঁশ আর যে বাঁশ গাছ, এই দুটো শব্দ উচ্চারণের মাধ্যমে আমাকে তফাৎটা বুঝিয়ে বলো। ও বলল বাঁশ বাঁশ, বাঁশ গাড়ি আর বাঁশ গাছ, তফাৎটা কিন্তু অনেকটাই রয়েছে। বাঁশ বাঁশ, বাঁশ গাড়ি, বাঁশ বাগান। তাহলে উচ্চারণ সঠিক যদি না হয় তাহলে সে আবৃত্তি কিভাবে করছে? এবং তাকে এটাও জিজ্ঞাসা করেছিলাম যে অপিনিহিতি কি, অভিশ্রুতি কি, তুমি শুনেছো? না স্যার আমি এটা বলতে পারবো না। তাহলে এটা তো অবশ্যই জানা দরকার। আমি যখনই আবৃত্তি করছি, আবৃত্তি যে ভাষায় করছি সেই ভাষার ব্যাকরণ সম্বন্ধে জানা দরকার অবশ্যই। আরেকজন বললো স্যার আমি ভলি খেলি। খুব ভালো কথা। তাহলে ভলি সম্বন্ধে, ভলি আন্তর্জাতিক লেভেলের কি ধরনের খেলা হয়, কোন কোন পুরস্কার দেওয়া হয়, এগুলো কিন্তু জানা দরকার। স্থলে এবং জলে খেলা যায় কিনা সেগুলো সম্বন্ধে জানতে হবে। যখন কলিং হয়, কলিংগুলোর বিভিন্ন ধরনের নাম হয়, সেগুলো সম্বন্ধে জানতে হবে, ইত্যাদি সম্বন্ধে তোমরা জেনে রাখবে। তাই যে হবিটা তুমি বলবে সেই হবি সম্বন্ধে আনুষঙ্গিক আরও অন্যান্য যে ইনফরমেশন তার সঙ্গে যুক্ত রয়েছে সেগুলো কিন্তু মাথায় রেখেই এগোতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাকে আবার সবাই প্রশ্নও করেছিলেন আমাদের সঠিক উত্তরটা তাহলে আমাদের কি হওয়া উচিত, যেটা দিলে আমরা মানে প্রশ্নটার উত্তরও বলতে পারবো এবং নিজেদের বাঁচাতেও পারবো। সেটা কি? খুব স্বভাবই একটা প্রশ্নের উত্তর, এই প্রশ্নের উত্তরটা তোমরা অবশ্যই যে যে পেশা অথবা যে হবির সঙ্গে যুক্ত সেটা তো অবশ্যই বলবে। কিন্তু যদি কারো কিছু হবি না থাকে, তুমি অন্তত এটুকুনি বলবে না যে পড়ার বাইরে আমরা কোনো কিছুই করি না। এটা বলা যায় না, কারণ তুমি পড়াশুনো করছো, তার সঙ্গে আরও অন্যান্য কারিকুলার অ্যাক্টিভিটিস থাকতে পারে। যদি নাও থাকে তাহলে অন্তত বলবে যে আমি বই পড়তে ভালোবাসি। এবং এক্ষেত্রে তোমার অবশ্যই লাস্ট যে বইটা পড়েছো বা পড়া হয়নি সেই ধরনের একটা নাম অবশ্যই মনে রাখবে, তার বিষয়বস্তু জেনে রাখবে, কাল লেখা, এটা জেনেই রাখো, তৈরি রাখো।
যে আমি এই বইটা পড়েছি, ওনার এই লেখাটা পড়েছি, ওই লেখার প্রেক্ষাপট কি ইত্যাদি একটা গল্প খুব ভালো করে জেনে রাখো। সেটা ছোট গল্প হতে পারে, যাই হোক, যে কোনো একটা লেখা তুমি সেটা বলবে। তো ওই লেখকের অন্যান্য কি কি বই রয়েছে ইত্যাদি আমার খুব বেশি পড়া নেই, কিন্তু আমি এই বইটা পড়েছি, আমার পড়তে ভালো লাগে। আর আমি এমনি কম্পিটিটিভ পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছি, সুতরাং খুব একটা বাইরে বেশি পড়াশোনার সময় থাকে না। আমি যতটা সময় পাই সেই মুহূর্তে আমি নিজেকে আপডেট করার চেষ্টা করি, একটু গল্প টল্প পড়ি। তো একটা অন্তত দুটো ওই লেখকের গল্প অথবা উপন্যাস বা যে কোনো একটা, তোমরা তো পড়েছই, তার মধ্যে থেকেই তুমি বলবে, এবং তার চরিত্রগুলো কি কি আর বিষয়বস্তুটা কি, প্রেক্ষাপট কি ইত্যাদি একটু জেনে রাখবে। এটা জানলে অসুবিধার কিছু নেই, সময় রয়েছে এখনো জেনে নেওয়ার, একদম হবে কিছু নেই এরকমটা বলা যাবে না। আর যদি গার্ডেনিং বলেই থাকো, তাহলে গার্ডেনিংয়ের সঙ্গে যুক্ত পাতা হলুদ হয় কেন, পাতা মরে যায় কেন, কোন সময় কোন ফুল ফোটে, কি ধরনের শীতকালীন কয়েকটা ফুল গাছের নাম বলো ইত্যাদি হাজার প্রশ্ন আসবে কিন্তু। সুতরাং সেটা যদি তোমার জানা থাকে, অভিজ্ঞতা থাকে, অবশ্যই তুমি বলতে পারো। অর্থাৎ যে বিষয়টা তুমি বলো না কেন, তার আনুষঙ্গিক অন্যান্য পাশাপাশি ইনফরমেশনটা যেন তোমার কাছে থাকে, তার কারণ সেটাও কিন্তু তারা জিজ্ঞাসা করবেন। আর অবশ্যই আমাদের যে সংবিধান রয়েছে, সংবিধান সংক্রান্ত কিছু প্রশ্ন থাকতে পারে, ভোট সংক্রান্ত কিছু প্রশ্ন থাকতে পারে। সংবিধানের যে একটা প্রেম্বল থাকে, আমাদের প্রত্যেকটা সরকারি বইয়ের একদম শুরুতেই দেওয়া রয়েছে, এই প্রেম্বলটা বাংলা এবং ইংরেজি দুটো খুব ভালো করে তৈরি রাখো, কারণ ওখান থেকে প্রশ্ন অনেক সময় করা হয়। তাই প্রেম্বলটা কি, এটা কেন প্রত্যেকটা বইয়ের সামনে দেওয়া রয়েছে, সেই প্রশ্নও কিন্তু অনেককে করা হয়। কেন দেওয়া রয়েছে, তার কারণ তার যে বিষয়বস্তু, সংবিধান কি, সেটা আমাদের প্রত্যেক ছাত্রদের মধ্যে যেন একটা অভিজ্ঞতা তৈরি হয়, তারা বিষয়টা জানতে পারে, তারা এই বিষয় সম্বন্ধে উৎসুক হতে পারে, এবং সংবিধান কি সেটা সম্বন্ধে তাদের জানার আগ্রহ যেন তৈরি হয়। আমাদের দেশটার যে সাংবিধানিক স্বীকৃতি কিভাবে হচ্ছে, কিভাবে চলছে, তার পুরো প্রেক্ষাপটটাই হচ্ছে ওই সংবিধান সম্বন্ধে জানার জন্য একটি আইডিয়া দেওয়া রয়েছে প্রেম্বলের মধ্যে। সুতরাং এটা কিন্তু জানা দরকার। আর প্রত্যেকে তোমাদের নিজেদের সাবজেক্টটা খুব ভালো করে পড়ে রাখো, সিলেবাস পড়ে রাখো, এক্সাম প্যাটার্নটা অবশ্যই জেনে রাখবে। কোন এক্সাম প্যাটার্ন, যে 9-10-এর জন্য কি কি ধরনের কি কি কতগুলো এক্সাম হয়, সামেটিভ এক্সাম কি কি রয়েছে, সামেটিভ ফর্মেটিভ কোনটাকে বলা হয়, তাদের যে মার্কশিট দেওয়া হয় সেটাকে কি বলা হয়, এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের একটু জানতে হবে। আর অবশ্যই নিজের এলাকা, ডিস্ট্রিক্ট, স্টেট সম্বন্ধে ধারণা থাকা দরকার। দর্শনীয় স্থান তোমার ডিস্ট্রিক্টে থাকলে বা স্টেটের মধ্যে থাকলে এগুলো যদি তোমরা একটু জেনে রাখো, তুমি অটোমেটিক্যালি তোমার মধ্যে একটা কনফিডেন্স আসবে, এবং সেই কনফিডেন্সটাই তোমাকে কথা বলার জন্য, তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবে। এটা খুব ভালো করে রেডি রাখো। আর অন্যান্য প্রশ্ন অবশ্যই আমরা এখান থেকে বেশ কিছু মেটেরিয়াল প্রোভাইড করছি, সেখানে বেশ কিছু ফরম্যাট রেডি করা রয়েছে, যেটা কিনা তোমাদের আশা করছি সহযোগিতা হবে স্যার। একদমই খুব সুন্দর। এবং আমাদের বোর্ডে যারা যারা থাকছেন সবাই ভীষণ এক্সপার্ট, এবং আহ, যেরকম আমরা সাবজেক্ট স্পেসিফিক এক্সপার্টদেরকে রাখছি, যারা বিশেষ বিশেষ যারা নিজেদের সাবজেক্টে এক্সপার্ট রয়েছেন তারা যেরকম থাকছেন, আবার ইন জেনারেল প্রশ্নগুলোকে করার জন্য যারা একটু আধিকারিক পোস্টে রয়েছেন তাদেরকেও আমরা রাখছি। কারণ স্যার, আপনার অভিজ্ঞতা কি বলে যে এই যে ইন্টারভিউ বোর্ড, এই ইন্টারভিউ বোর্ডে যেরকমভাবে 3 জন কিংবা 4 জনের যে একটা প্যানেল থাকবে, সেই প্যানেলের মধ্যে সাবজেক্ট এক্সপার্ট 2 জন থাকবে, একজন আধিকারিক লেভেলের থাকবেন, আর একজন কিন্তু বোর্ড মেম্বার থাকবেন। এবার প্রত্যেকের যে ধরনের কাজগুলো অ্যাসাইন করা থাকে একটা ইন্টারভিউর ক্ষেত্রে, আমরা কিন্তু সেই রকম বিষয়গুলো করে একদম রিয়েল মকের মানে একদম অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করার চেষ্টা করছি। এবং তারপরে পরে যখন একজন মক ইন্টারভিউ দিল এবং ডেমনস্ট্রেশন দিল, তারপরে আপনারা কিভাবে স্যার এই কারেকশনগুলো, ফিডব্যাকগুলো দিচ্ছেন এবং তাদের কিভাবে রেকটিফাই করছেন? কারণ এটাতে আমি আর একটু বলে দিই যে স্যার, আমরা যখন প্রথমবারের ইন্টারভিউ নিয়েছিলাম, সেক্ষেত্রে ছেলেমেয়েরা প্রথমবার যখন ইন্টারভিউ দিল, তারা অনেকেই দেখছি লিখতে গিয়ে হাত কাঁপছিল, হ্যাঁ, এবং বেশ কিছু ভুল ত্রুটি তারা করছিল। তারপর আমরা সেখানে তাদেরকে ইনস্ট্রাকশন দিলেন যে তোমরা এই ভুল ত্রুটিগুলো করো না, নেক্সট টাইম কিন্তু আর একটু বেটার পারফর্ম করার চেষ্টা করবে। এবং সেক্ষেত্রে অনেকেরই প্রথমবার ধারণা ছিল না, স্যার আমার তো ধারণাই ছিল না, আমার নিজের সাবজেক্টে কোনটা পড়াবো আমি নিজেই জানি না, এরকমভাবে কোনো প্রস্তুতি ছিল না। কিন্তু সেকেন্ড টাইম যারা আবার তারা এলো, তারা যখন মক ইন্টারভিউ দিচ্ছে, তারা কিন্তু বেটার পারফর্ম করলো।
এবং অনেকেই খুব ভালো। আজকে দেখলাম যারা সেকেন্ড টাইম যারা এসেছে তাদের কিন্তু বেশ কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছে, অর্থাৎ তাদেরকে প্র্যাকটিসের মাধ্যমে এই আইডিয়াটা বা এই অ্যাক্টিভিটিটা প্রত্যেকের মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে। শুধুমাত্র প্রথমবারের জন্য অনেকে যতটা ভয় পাচ্ছিল, সেকেন্ড টাইম কিন্তু অতটা ভয় পায়নি। এবং আজকে বেশ কয়েকজনকে দেখলাম বেশ সাবলীল, তারা ক্লাস ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে, মুভমেন্টের ক্ষেত্রে, পোস্টারের ক্ষেত্রে সব দিক থেকেই বেশ কিছুটা সাবলীলতা এসেছে। এগুলো কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে যে তারা নিজেদেরকে ইমপ্রুভ করতে পারছে। হয়তো আমরা সহযোগিতার হাতটা বাড়িয়ে দিচ্ছি, কিন্তু কাজটা তাদের নিজেদের কি করতে হয়েছে এবং করেছে। আমরা যেটা পরিকল্পনা করেছি স্যার, যে মোটামুটি 5টা এরকম যদি আমরা অফলাইন সেটিং করাতে পারি, সেশন দিতে পারি, তাহলে কিন্তু ইমপ্রুভমেন্ট ওরা ম্যাক্সিমাম লেভেলে করতে অর্থাৎ পারবে। তারা বেশ কিছুটা কনফিডেন্স পাবে। একদম একদম। এবং কারণ দুটোতেই দেখছি বেশ কিছুটা কনফিডেন্স চলে এসেছে। একদম। এবং কিছু কিছু স্টুডেন্টসের ক্ষেত্রে যদি আমরা সেরকম মনে করি যে 5টা সেশনে হচ্ছে না, তাহলে তাদের জন্য যেরকম আমাদের একটু রেমিডিয়াল কোর্স হিসাবে আমরা কিন্তু আরো এক্সট্রা কিছু সেশন তাদেরকে আলাদা করে ক্লাস্টারে ভাগ করে আমরা কিন্তু আলাদা করে তাদেরকে করানো যেতে পারে। গাইডেন্সটা আমরা দেব। তো এবারে যেটা বলছি স্যার, আমার আরেকটা যেটা আপনার কাছে জানার জায়গা থাকবে, যে ধরুন অনেকে ভাবছে যে আমি শুধু অনলাইনে যদি মক ইন্টারভিউ করি বা ডেমনস্ট্রেশনটা অনলাইনে গুগল মিটে হচ্ছে, আমি আমার বাড়ির থেকে বোর্ডে, আমার বাড়িতে বোর্ড ফিক্সড করা আছে, আমি বোর্ডে করে দেবো, প্র্যাকটিস করব কিন্তু, এবং স্যারেরা কারেকশন করে দেবেন, সেটা তো একটা লেভেলে একটা ইমপ্রুভমেন্ট হয় ডেফিনেটলি। কিন্তু সেখানে কিন্তু মনে একটা মাইন্ডসেট কোথাও গিয়ে কাজ করে যে আমার বাড়িতেই আমি দিচ্ছি, কিন্তু যখন একদম রিয়েল বোর্ডের মধ্যে আসছি এবং যেখানে টিচাররা রয়েছেন এবং সামনে রয়েছেন, এবং আমার হোম যে অ্যাটমসফিয়ার সেটা নেই একেবারে আমি, এবং আমরা স্যার এই বিষয়টাতে কথা বলার জন্য আমি আর একটা খুব অভিজ্ঞতা এক্ষুনি মনে পড়লো। ঠিক ঠিক। যে বাংলার একজন স্টুডেন্ট, যাকে যে ক্লাস ডেমনস্ট্রেশন করানোর পরে যখন বসলো, তাকে আমি প্রথম জিজ্ঞাসা করেছিলাম যে কারক কাকে বলে, কারক কি? তো সে অনেক ভেবে টেবে বলল যে কারক মানে বলতে পারছে না। তো আমি তাকে এটাও বললাম, আচ্ছা কতগুলো রয়েছে, কি কাকে বলে বলার দরকার নেই, অন্তত আমাকে একটা উদাহরণ বলো যেখানে একটি সেন্টেন্সে, একটি বাক্যের মধ্যে সবকটা কারক ব্যবহার করতে পারো। তো সেটাও অনেকটা ভাবলো, ভেবে টেবে বললো সে আর আমার এই মুহূর্তে মনে পড়ছে না। বেশ, তখন তাকে আমি আরেকটা অন্য প্রশ্ন করলাম, যে ও যে চ্যাপ্টারটা করিয়েছিল, যে রাধারানী সম্বন্ধে ও পড়িয়েছিল, আমি জিজ্ঞাসা করলাম যে রাধারানীর চরিত্র বিশ্লেষণ হিসেবে তুমি কোন বিষয়গুলোকে তুলে ধরবে। বলছে সে চরিত্র, ও তো গরিব ছিল, আর ওই তার ফ্যামিলিকে হেল্প করার, সাহায্য করার জন্য সে চেষ্টা করছিল। তো এটা কিন্তু চরিত্র বিশ্লেষণের কি আদৌ কোনো একটা বিষয় উঠে এলো কি? অর্থাৎ সে কিন্তু বিষয়টা বলতে পারলো না। এবার ওই মেয়েটি যখন ক্লাসের বাইরে যখন চলে গেল, বাইরে বেরিয়ে এসে আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুমি কি কারক সত্যি ভুলে গেছো, এটা বাইরে? না, বলে স্যার কারক তো আমার মনে আছে। কাকে বলে? ওকে জিজ্ঞাসা করলাম, বলে দিল। আর এর চরিত্র বিশ্লেষণ, ও তখন কিন্তু পয়েন্টগুলো বলছে যে ও কিন্তু নির্লোভ ছিল। আমি বললাম তুমি এখন যে পয়েন্টগুলো আমাকে বাইরে বলছো সেটা কেন টেবিলে বলতে পারো? স্যার এতটা ঘাবড়ে গেছিলাম যে আমার কোনো কিছুই মনে আসছিল না, আমার হাত পা কাঁপছিল এবং সে গলা থেকে তার কোনো শব্দই বেরোচ্ছিল না। কিন্তু বাইরে যখন জিজ্ঞাসা করছি তুমি কারক সত্যি ভুলে গেছো, তুমি কি জানো না? না স্যার আমি জানি, এবং সে বলে ফেললো। এবং এই যে চরিত্র বিশ্লেষণ বিষয়টা তাকে জিজ্ঞাসা করেছিলেন, সে অনেকগুলো পয়েন্ট বললো। তো এটাতে আমি বুঝতে পারলাম যে ওই যে এনভায়রনমেন্টটা, ওই এনভায়রনমেন্টটাতে অনেকে এতটাই ঘাবড়ে যায়, যার ফলে সে অনেক জানা প্রশ্ন কিন্তু উত্তরটা বলতে পারে না। একদম তাই। এবং স্যার যে যার কথা বলছেন, ও কিন্তু রিটিনে দারুণ মার্কস পেয়েছে। ও কিন্তু ওবিসি এ ক্যাটাগরিতে রয়েছে এবং 59 মার্কস পেয়েছে, নম্বর পেয়েছেন না, জানে, কিন্তু জানে জানে মানে ও সবটাই জানে। এবং ও আমাদের কাছে মানে বোর্ডের কাছে, কারণ বোর্ডে 5 জন ছিলেন, 5 জনের সামনে বলতে পারছেন না। এবারে স্যার ছিলেন, স্যার ইংরেজির, এবার ইংরেজির সাবজেক্টের লোক হয়েও বাংলার প্রশ্ন করছেন। এবং মানে সত্যি আমিও মানে ছিলাম, আমাদের বাংলার আরেকজন একজন অধ্যাপক ছিলেন আরেক কলেজের, তিনিও মানে জিনিসটা রিয়েলাইজ করছেন। আরেকজন অধ্যাপক ছিলেন সেন্ট জেভিয়ার্স কলেজের, তিনি এডুকেশন ডিপার্টমেন্টের, আরেকজন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের ছিলেন, স্কুল এডুকেশনের। তো ব্যাপারটা হচ্ছে যে যখন এইটা হচ্ছে,
তখন মানে আমরাও বুঝতে পারছি না, কিছু কিছু স্টুডেন্টস যারা আমাদের ব্যাচে পড়েছে তারা এত পারফরমেন্স ভালো। এবং সব থেকে যেটা ইন্টারেস্টিং, আজকে আবার একটা ঘটনা আমার বলতে ইচ্ছে হচ্ছে, একজন ইন সার্ভিস লাইফ সায়েন্সের ম্যাডাম, আচ্ছা, তিনি মানে একেবারে মানে সহজ বিষয়, সহজ টপিক, তিনি লাইফ সায়েন্সের একজন প্রফেসর, আমাদের কলেজেরই প্রফেসর। তিনি যখন তাকে প্রশ্ন করলেন, তখন আমি দেখলাম যে তিনি উত্তর দিতে পারলেন না। তারপর উনি পুরো সেশনটা ওদের সবার যখন শেষ হয়ে গেল, তারপর যখন ওই ইন্ডিভিজুয়াল ফিডব্যাক সবাইকে সবার মধ্যে দিয়েছে, এবার আমি দেখলাম ম্যাডাম বসে আছেন, এবং ম্যাডাম বসে আছেন কারণ সবার কি এক্সপিরিয়েন্স হলো শোনার জন্য। এবার ম্যাডাম বললেন যে আমি তো স্কুলের জায়গা থেকে বলছি, এনসিইআরটি বই থেকেই প্রশ্নটা করেছেন। এবার উনি বলছেন যে এইগুলো তো পড়িয়েই আসছি, এই টপিকটা পড়িয়ে এসছি, আমার ওখানটায় এই যে বিষয়টা আমি বলতেই পারলাম না। সাধারণ একটা ভিটামিনের মানে কি কার্যকারিতা সেটা জিজ্ঞেস করেছিলেন, মানে সেটা একজন লাইফ সায়েন্সের ম্যাডাম, মানে যিনি ইন সার্ভিস বলতে পারবেন না, হতেই পারে না। মানে তারপর বেরিয়েছে বললেন, তো এবার উনি কিছুটা গিল্টি ফিল করছেন যে কি ব্যাপার, এটা বলতে পারলাম না কেন, মানে কিন্তু পরিবেশটার মধ্যে কারণ অনেক জানা জিনিস, কারণ যারা বাড়িতে বসে মনে করছেন যে আমার এগুলো পড়া হয়ে গেছে, তার মানেই আমার পড়ার জিনিসগুলো আমি বলবো, তার মানে আমি অনলাইন একটা ইন্টারভিউ ডেমনস্ট্রেশন দিয়ে দিলেই হবে, সেটা কিন্তু একদম মানে অফলাইনে, যে কারণে আমরা বারবার বলি যে অফলাইনে মক ইন্টারভিউ ডেমনস্ট্রেশন দেওয়া গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয়ত হচ্ছে সিরিয়াস এনভায়রনমেন্ট, এবং যে সমস্ত মানে যে এজের প্রফেসররা তোমাদের ইন্টারভিউ নেবেন বোর্ডে, সেই এজের প্রফেসর, সেই এজ লেভেলটাকে তোমাকে কিন্তু মানে চ্যালেঞ্জ, ওইটাই তো চ্যালেঞ্জ, কারণ আমার প্রত্যেকেই কিন্তু তারা সাবজেক্টের এক্সপার্ট এবং ওটা পারবেই, কিন্তু মানে যে এজের প্রফেসররা মোটামুটি নেবেন, মানে যদি তোমার মক ইন্টারভিউতে তোমার ধরো তুমি সেম এজের প্রফেসরদের পাচ্ছ, এবং যে ধরনের প্রশ্নগুলো তোমাকে মক ইন্টারভিউতে করা হচ্ছে, ফাইনাল ইন্টারভিউতে গিয়ে দেখছো ওই লেভেলেরই প্রশ্ন আসছে। কারণ আমরা একদম রিসার্চ করেছি, সে তার কিছু কিছু স্যাম্পল আমরা কিন্তু ইউটিউবে, যখন আমরা ইন্ডিভিজুয়াল শুধু মক ইন্টারভিউ গাইডেন্সের জন্য কয়েকটা সেশন আমরা করেছি, সেখানে বিভিন্ন সাবজেক্ট এক্সপার্টদের নিয়ে এসে করা হয়েছে, আমাদের ফ্যাকাল্টিরা তারা এসেছিলেন, যেমন লাইফ সায়েন্সে ডক্টর সুদীপ্ত কাঞ্জিলাল স্যার ছিলেন, ফিজিক্স আমাদের অভিজিৎ মুখার্জি স্যার ছিলেন, বা কেমিস্ট্রিতে সুমিত হাজরা স্যার ছিলেন, হিস্ট্রিতে রাজীব স্যার ছিলেন, ইংলিশে আমাদের তনুময় পান্ডা স্যার ছিলেন, আজকে আমরা আপনাকে নিয়ে এসেছি। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা একটুখানি আগের যে সেশনগুলো হয়েছে আমরা একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আজকে আমাদের কোথাও গিয়ে মনে হলো, অনেকেই কিউরিওসিটি প্রকাশ করছেন, অনেকে বলছেন যে আপনারা একটা মক ইন্টারভিউ বা ডেমনস্ট্রেশন কিভাবে স্টুডেন্টসদের নিচ্ছেন সেই ভিডিও একটা প্রকাশ করুন। কিন্তু এখানে আমাদের একটা আপত্তি রয়েছে, ভিডিও আমরা প্রকাশ করব না, ভিডিওগ্রাফি করবও না। তার কারণ হচ্ছে ভিডিওগ্রাফি করা মানেই হচ্ছে সেই যে স্টুডেন্টটা যখন তোমাদের রিয়েল যখন ইন্টারভিউ হবে, তখন তো সেখানে ভিডিওগ্রাফি হবে না, জিনিসটা একটা সিনেম্যাটিক যেন শুটিং হচ্ছে, ওর মাইন্ডসেটে কাজ করবে যে এটা একটা রিয়েল ইন্টারভিউ নয়। এবং আর দ্বিতীয়ত আরেকটা ব্যাপার হচ্ছে, প্রত্যেকের পার্সোনাল ইমপ্রুভমেন্টের জায়গা থাকে, অনেক কিছু ভুল হয়ে যায়। এই যে ধরুন যে মিস্টেকগুলো হয়ে গেছে, উনি কিন্তু নলেজ নেই বলে মিস্টেক করেছেন, বা যে এক্সাম্পলগুলো দিলাম সেটা কিন্তু নয়, যেটা হয়েছে ওই মুহূর্তে তিনি ঘাবড়ে গেছেন, হয়নি। যেরকম এর আগের দিন স্যার ফিজিক্যাল সায়েন্সের একটি মেয়ে, সে ইন্টারভিউটা দিল, খুব ভালো দেয়নি, কিন্তু আজকে সে যে ইন্টারভিউ দিল আপনি দেখুন এক্সিলেন্ট দিয়েছে, যারা সেকেন্ড টাইম যারা এক্সাম দিচ্ছে তারা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবার ভিডিওগ্রাফি করলে কি হয়, তার বন্ধুরা ক্রিটিসাইজ করবে, আর ইউটিউবে দেওয়া মানে তো বিভিন্ন রকম কমেন্ট আসবে, ফলে এই যে পজিটিভ কমেন্ট নেগেটিভ কমেন্টে কি হবে, তার মধ্যে একটা ডিস্ট্রাকশন তৈরি হয়ে যাবে স্টুডেন্টসদের মধ্যে। এবং আমরা দু একটা ভিডিও অ্যাপের মধ্যে দিচ্ছিলাম, অ্যাপের মধ্যে দেওয়ার পরেও আমরা প্রথম দিনটা ভিডিওগ্রাফি করছিলাম, কারণ কি কি মেজর মিস্টেক প্রথমেই হয়ে যাচ্ছে সেটা দেওয়ার জন্য। তাতে আমরা শুধুমাত্র অ্যাপে দিয়েছিলাম, যারা নতুন আসছে তারা যাতে তাদের জন্য যে ফিডব্যাক বা এবং কারেকশন গুলো যেগুলো বলা হচ্ছে সেগুলো যাতে
সেকেন্ড টাইম তারা না ভুল করে আসে, এবং যে এই যে ফিডব্যাক ক্যান্ডিডেট দেওয়া হচ্ছে রিমার্কসগুলো, যাতে তারা সেই মতো প্রিপারেশনটা নিয়ে আসে। কিন্তু তাতে করেও আমরা দেখলাম যে আহ, এতেও কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে স্টুডেন্টসদের মধ্যে, কারণ যার ভিডিওটা দেওয়া হচ্ছে সে হয়তো একটু হীনমন্যতায় ভুগছে, ইস আমি এতটা খারাপ করলাম, আর আমার তো এতটা খারাপ করা হতো না, সবাই এটা দেখছে। একটু দেখলাম যে তারা একটু লজ্জাবোধ করছে। আমরা সেই কারণে যেটা করলাম যে আমরা ওগুলোকেও কিন্তু রিমুভ করে দিলাম। এবার যেটা ব্যাপার হচ্ছে, দু একটা রেখেছি এই কারণে যারা এই জায়গাটাকে তাদের সঙ্গে বুঝেছি যে তারা এই গিল্টি ফিলিংস বা করছে না, কিন্তু সেটা একেবারে ব্যাচের মধ্যেই সীমাবদ্ধ, এবং যাদের মধ্যে কনফিডেন্স আছে এবং তারা জানে যে এইটা দেখে আমিও রেকটিফাই করতে পারবো, এবং আমাকে যে যে কারেকশনগুলো বলা হয়েছে সেগুলো মনে থাকবে। কিন্তু আমরা যার যে ডাউটস থাকছে, যখন আমরা অনলাইন সেশন করছি স্যার, ডাউটসগুলো যার যেগুলো হচ্ছে, সেই ভিডিও রেকর্ডেড ক্লাস থাকছে যেগুলো গুগল মিটে হচ্ছে, ডাউটসগুলো তারা নিজের মতো করে বলছে, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভিডিও দেখছে, মক ইন্টারভিউ দেখছে, তাদের নিজস্ব একটা ধারণা রয়েছে, তার ভিত্তিতে তাদের যা যা কনফিউশন হচ্ছে সেই প্রশ্নগুলো করছে, সেগুলো কিন্তু আমরা উত্তর দিচ্ছি। সুতরাং মক ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন জিনিসটা যতটা আমরা সহজভাবে ভাবছি ততটা সহজ নয়। প্রত্যেকে যদি একটা রিয়েল এনভায়রনমেন্টে একটা অন্তত পক্ষে মক ইন্টারভিউ দাও, তাহলে কিন্তু রিয়েলাইজ করতে পারবে যে এটা কিন্তু একটা প্রিপারেশন, শুধু প্রিপারেশন বলবো না, রেকটিফিকেশনও বলেন, মানে একদম যে জায়গাগুলোতে ভুল হচ্ছে সে নিজের থেকে তাকে ধরিয়ে দেওয়া হয়। দেখো কেউ কিন্তু স্যার ভুল করার জন্য কেউ রাজি নয়, একদম তার ভুলটা কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে হয়ে যাচ্ছে, যে ভুলটা তার চোখে পড়ছে না। সুতরাং সেটা যদি অন্য কারোর চোখে পড়ে, তিনি যদি বলে দেন, তাহলে এই রেকটিফিকেশনটা কিন্তু খুব সহজ হয় এবং সেক্ষেত্রে তার ইমপ্রুভমেন্ট অবশ্যই হবে। আরেকটা ব্যাপার স্যার বলি, সেটা হচ্ছে অনেকে যেটা ধারণা করে নেয় যে ইন্টারভিউ মানে হচ্ছে আমি প্রচুর নলেজ ইনফরমেশন এইগুলো গ্যাদার করে নিয়ে গেলেই আমি ভালো ইন্টারভিউ দিতে পারবো। এই ধারণাটার কতটা বাস্তবতা রয়েছে এবং এই ধারণাটা কতটা ঠিক? অবশ্যই নলেজটা থাকা দরকার, কিন্তু যে নলেজটাই থাকুক না কেন, সেই কথাটাকে কিভাবে প্রেজেন্ট করছে, এই প্রেজেন্টেশনটা কিন্তু বড় ব্যাপার। আমি ওই উত্তরটাকে কিভাবে দিচ্ছি। এবং এরকমও দেখা গেছে যে একজন তার অনার্স পেপার বা মাস্টার ডিগ্রিতে যে তার স্পেশাল পেপার যেটা থাকে সেটা সম্বন্ধে অনেক সময় জিজ্ঞাসা করার পর প্রশ্ন করা হয় এবং সেই প্রশ্নের উত্তর দিতে থাকে, এবং যে শিক্ষক ওখানে থাকবেন, যে এক্সপার্ট যিনি থাকবেন, তিনি কিন্তু তার গভীরতা জানার জন্য তারপরে 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 কিন্তু যেতেই থাকেন। তাহলে এমন একটা জায়গায় আসা যায় বা আসতে পারে যার হয়তো তখন প্রশ্নের উত্তরটা জানা নেই। তখন অনেকে ভাবে এই আমি এটা বলতে পারলাম না, তাহলে বোধহয় আমি ফেল। এই ধারণাটা একেবারে ভুল। হ্যাঁ ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আমি জানি অবশ্যই আমি উত্তরটা দেব। যদি না জানা থাকে তাহলে বিনয়ের সঙ্গে বলতে হবে, সরি স্যার আমার এই বিষয়টা এই মুহূর্তে জানা নেই, অথবা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এই যে না বলাটা আমরা স্বীকার করতে চাই না, যে আমি জানি না, এটা বললেই বোধহয় আমি ফেল, এটা বললেই বোধহয় আমার এখান থেকে ডিসকোয়ালিফাই, আমাকে বোধহয় এখান থেকে বাইরে চলে যেতে হবে। এটা কিন্তু নয়। তাই যে উত্তরটা আমি জানি সেটা কনফিডেন্টলি যেমনি করে বলবো, যে উত্তরটা জানা নেই সেটাও আমাকে বিনয়ের সঙ্গে বলতে হবে যে সরি স্যার আমার এই মুহূর্তে এই উত্তরটা জানা নেই বা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তাতে কোনো আপত্তি নেই এবং সেক্ষেত্রে কোনো রকম কোনো গিল্টি ফিল হওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। এবং আমাদের অনেক সময় বলতে না পারলে একটা ফেসিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়, এই রে আমি বোধহয় বলতে পারলাম না, আমার বোধহয় একটা ভুল কিছু হয়ে গেল। এই এক্সপ্রেশনটা যেন তৈরি না হয়, কারণ এটা কিন্তু ইন্টারভিউ হচ্ছে মানে সামনে যারা রয়েছেন তারা কিন্তু ওকে অবজার্ভ করছেন। সুতরাং তার যে এই চেঞ্জটা যদি হঠাৎ করে চলে আসে একটি ক্লাসরুমের মধ্যে, যখন স্টুডেন্ট কোনো রকম এইভাবে প্রশ্ন করে এবং সেক্ষেত্রে যদি স্যারের উত্তর না জানা থাকে তাহলে তিনি কি করবেন? তো এটা একদমই প্রত্যুৎপন্নমতিত্ব। আমি একটা উদাহরণ বলবো এক্ষেত্রে। আগের দিন একটি ক্লাসে স্টুডেন্ট ডেমনস্ট্রেশন করাতে গিয়ে, ম্যাথসের বোধহয়, তো ক্লাস করাতে গিয়ে তিনি যে ডেটটা, সেই ডেটটা কিন্তু ভুল লিখেছিলেন। তো ভুল লেখার সঙ্গে সঙ্গে আমি বললাম, স্যার আপনি তো আমাদের ভুল শেখাচ্ছেন। তো তার সঙ্গে সঙ্গে প্রত্যুত্তরে সেই ছেলেটি উত্তর দিল খুব বুদ্ধিমত্তার সাথে, যে আমি দেখছিলাম যে তোমরাও আজকে ডেটটা জানো কিনা। যে এই যে কথার পরিপ্রেক্ষিতে যে উত্তরটা, এটা কিন্তু সে আগে থেকে প্রস্তুত করে আসেনি। কিন্তু যখনই তাকে বললাম যে আপনি আমাদের ভুল শেখাচ্ছেন বা ডেটটা যেটা ভুল লিখেছেন সেটা তো ওই ফরম্যাটটা ভুল, তো সঙ্গে সঙ্গে সে সেটা বলে দিল যে আমিও দেখছিলাম যে তোমরাও আজকের ডেটের সঙ্গে পরিচিত কিনা। এইভাবে যে উত্তরটা দেওয়া,
এটা প্রত্যুৎপন্ন অতীত বলা যেতে পারে, যে ওই তৎকালীন পরিস্থিতিতে আমি একটা উত্তর দিতে পারছি কিনা এটা থাকে। আর একটা খুব কমন কোয়েশ্চেন হয় যে একটা ক্লাসের মধ্যে, স্যার আপনি ক্লাসের মধ্যে গেলেন, সেই ক্লাসে দেখা গেল প্রচণ্ড গন্ডগোল হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি ক্লাসটাকে কিভাবে কন্ট্রোল করবেন? এক্ষেত্রে আহ, বেশ কিছু প্রশ্নের উত্তর এখানে থেকে যায়, মানে বেশ কিছু এরপরেও প্রশ্ন হয়। প্রথম যে প্রশ্নটা থাকে যে কিভাবে আমরা ক্লাসটাকে কন্ট্রোল করব, তো সেক্ষেত্রে যতই উত্তর থাকুক না কেন, একটা সহজ পদ্ধতি হচ্ছে স্টোরি টেলিং, অর্থাৎ একটা গল্প বলার মাধ্যমে। এবারে একজন ম্যাথসের স্টুডেন্ট, সেই সঙ্গে সঙ্গে প্রশ্ন করলে, স্যার আমাদের তো অঙ্ক করায়, আমরা কি করে গল্প বলবো? এটা খুব স্বাভাবিক। তো অঙ্ক করার ক্ষেত্রে হলেও আমরা কিন্তু স্টোরি টেলিং, এই যেটা একটা ম্যাটার, এটা একটা ওয়ে যে একটা ক্লাসকে কিভাবে কন্ট্রোল করবো। আমরা কিন্তু প্রত্যেকেই বাংলা ইংরেজি পড়েছি, কিন্তু বাংলার গল্পই বলতে হবে এরকমটা নয়, ইংরেজির গল্পই বলতে হবে এরকমটা নয়। আমার যদি বিজ্ঞানের কোনো সাবজেক্ট হয়, অঙ্কের যদি কোনো সাবজেক্ট হয়, তাহলে যে চ্যাপ্টারটা আমি করাবো সেই চ্যাপ্টারের ভিত্তিক কি আমি গল্প একটা বানিয়ে নিতে পারি না? আমি আজকে শতকরার অঙ্ক করাবো, তাহলে শতকরা সম্বন্ধে আমি তাদেরকে খুব সহজে বলতে পারি, ক্লাসে কিছুই না, প্রচণ্ড চিৎকার হচ্ছে, ক্লাসে ঢুকলাম, আমার অঙ্কের ক্লাস, আমি জানি আজকে শতকরার অঙ্ক করাবো, পার্সেন্টেজের অঙ্ক করাবো, ক্লাসে ঢুকে বললাম গন্ডগোল। আচ্ছা ঠিক আছে, আজকে একটা মজার বিষয় হবে, এই শোনো শোনো শোনো, একটা কথা শোনো, আজকে কিন্তু আমরা ক্লাস করব না, আজকে গল্প হবে। বলো কে গল্প শুনতে চাও? সহজেই আমার ইন্টারেস্টটাকে দেখাতে হবে, ছেলেমেয়েরা কিন্তু ইন্টারেস্টেড হবে, ওরা সবাই চিৎকার করে শুনবে, স্যার আমি 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 কিন্তু গল্পটা আমি বলবো না, গল্পটা আজকে তোমরাই বলবে। আচ্ছা দেখি কে বেশি কথা বলছে, দেখি তো, আচ্ছা ওই ছেলেটা, এই তুমি রবিন, তুমি দাঁড়াও তো, আর তুমি আজকে গল্পটা বলবে। আর না হলে, আর ওর থেকে বেশি যদি কেউ কথা বলে জোরে, আমি তাকে, আচ্ছা রবিন, আচ্ছা তুমি রবিন বসো, তুমি সীমা তুমি দাঁড়াও তো। আমি যখনই এটা বলবো, স্বভাবতই ছেলেমেয়েদের মধ্যে একটা ভয় তৈরি হবে, এই রে বোধহয় আমাকে এবার আমার পালা আসবে গল্পটা বলতে। আসলে কিন্তু আমি গল্প বলার জন্য উৎসাহিত করছি না, আমি আমার মোটিভটাকে বোঝানোর চেষ্টা করছি, ক্লাসটাকে কন্ট্রোল করার চেষ্টা করছি। অথবা আর একটা পদ্ধতিতে হতে পারে যে আহ, এসেই দেখলাম গন্ডগোল হচ্ছে ক্লাসের মধ্যে এসে, তো আমি স্বভাবতই বলতে পারি, এই শোনো আজকে তো অঙ্কের ক্লাস পুরো বন্ধ, সবাই জানো আজকে তো অঙ্কের ক্লাস রয়েছে, আমি কিন্তু অঙ্ক করাবো না, আজকে তোমাদের একটা কুইজ কন্টেস্ট হবে, ঠিক আছে? বলো কে কে কুইজে অংশগ্রহণ করবে, তোমরা পাঁচজন পাঁচজন করে ভাগ করে নাও তো সবাই। তখন ওরা নিজেরা নিজেদের মধ্যে কে কে কুইজের জন্য অংশগ্রহণ করবে সেটা করতে রাজি হবে, এবং আমি বলে দিলাম ঠিক আছে তোমরা এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ, তুমি হচ্ছে ডি ই এ এফ। আচ্ছা বলো তো, এবার আমি অঙ্কেরই কোনো একটা পার্টকে ওদেরকে গল্পের আকারে জিজ্ঞাসা করতে পারি, খুব সহজ বিষয় যেটা উত্তর দিতে পারবে। এই ইনভলভমেন্টটা যদি আমি ওদের করিয়ে দিতে পারি, ওদের গন্ডগোলার যে করার যে প্রবণতাটা ছিল সেটা কিন্তু সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে, একটা ক্লাসরুমের এনভায়রনমেন্টটা তৎক্ষণাৎ চেঞ্জ হবে। তো তারপরে আমি যখন ওরা ভুল বলছে, তোরা কিন্তু খুব একটা ভালো বলতে পারছিস না, বরং তোরা এই জিনিসটা কর, অঙ্কটা কর, তখন কিন্তু আস্তে আস্তে করে আমি ক্লাসটার মধ্যে চলে আসতে পারবো। তো এই গল্প বলা, এটা একটা কৌশল, ক্লাসটাকে কন্ট্রোল করা বা কুইজ করার মাধ্যমে ক্লাসটাকে কন্ট্রোল করা। এটা একটা খুব বড় প্রশ্ন, অনেক ছেলেমেয়েদের মধ্যে এই প্রশ্নটা ছিল, করাও হয়েছিল, অনেকে এটা উত্তর ভুল দিয়েছে। আর একটা বড় প্রশ্ন শেয়ার করা হয় যে আমি হচ্ছে বাংলার শিক্ষক, আপনি নিযুক্ত হয়েছেন, তো বাংলার শিক্ষক, দেখা গেল আপনার একটা লিজার পিরিয়ড রয়েছে এবং কোনো একটি ক্লাসের অঙ্কের ক্লাস রয়েছে, যেখানে অঙ্কের ক্লাসে শিক্ষক আসেননি, তিনি অনুপস্থিত। তো হেডমাস্টার মশাই বললেন যে ঠিক আছে আপনি একটা ওই ক্লাস 9-এর একটা ক্লাস আপনাকে নিতে হবে, ওদের অঙ্কের ক্লাস ছিল, তো আপনি কি ক্লাসটা নেবেন? অবশ্যই সেক্ষেত্রে হ্যাঁ উত্তর হবে, এবং তারপরে প্রশ্ন যেটা আসবে সেই ক্ষেত্রে আপনি কোন ক্লাসটা করাবেন। তো এই ক্ষেত্রে অনেকেই চালাকি করে, আমি যখন প্রশ্নটা করেছিলাম তাকে বললো আমি গিয়ে দেখবো যে কোন 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 অঙ্ক হয়েছে, সেই অঙ্ক আমি করিয়ে দেবো। আমি তো বললাম আপনার তো সাবজেক্ট বাংলা, তো আপনি কি অঙ্ক করাতে পারবেন? সঙ্গে সঙ্গে সে বলবো হ্যাঁ, আমি যেগুলো, আমি তো এখন অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষায় পড়াশোনা করছি, কিছুটা হলেও অঙ্কের আমার ধারণা রয়েছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি, সে বলতে পারেনি। তাহলে আমার যে বিষয়টা জানা নেই সেটা আমি কেন করাতে যাব? সেক্ষেত্রে আমি যদি ওই ক্লাসে গিয়ে তাদের জিজ্ঞাসা করি কি আছে, অঙ্কের ক্লাস, আচ্ছা ঠিক আছে তোমরা সবাই জানো যে তোমাদের আজকে অঙ্কের স্যার অনুপস্থিত রয়েছে, তো আমি তো বাংলার স্যার বা বাংলার ম্যাডাম, তোমাদের বাংলারই আজকে একটা তোমাদের গল্প করে শোনাবো, খুব স্বাভাবিক। অথবা এই গল্প করা কথাটা বললেই কিন্তু ওদের মোটিভটা চেঞ্জ হয়ে যাবে, আজকে তোমাদের একটা সুন্দর কবিতা পড়ে শোনাবো, বা তোমাদের যেগুলো পড়া হয়ে গেছে, আচ্ছা বলো তো ব্যাকরণের কোনো কি একটা সমস্যা, তোমাদের খুব বেশি সমস্যা রয়েছে কি, তাহলে সেই ক্লাসটা আজকে তোমাদের করাবো।
যদি বলে খুবই ভালো, যদি না বলে তাহলে ব্যাকরণ রিলেটেড আমি এমন কোনো একটা টপিক করাবো যেটা তাদের মধ্যে হয়ে গেছে, বা যদি নাও হয় তাদের রয়েছে, আমি সেটা ক্লাসে করাতে পারি। অর্থাৎ আমি আমার ক্লাসটাই করাবো, কিন্তু তাদেরকে প্রথমে একটুখানি জানিয়ে দেবো যে তোমাদের আজকে ম্যাথসের ক্লাসটা হচ্ছে না, অঙ্কের ক্লাসটা হচ্ছে না, আজকে তোমাদের একটা অন্য ক্লাস করাবো, এবং সেই ক্লাসটা অবশ্যই একটু ইন্টারেস্টিং ওয়েতে করানো যেতে পারে। তো খুব স্বাভাবিকভাবে সে নিজের সাবজেক্টটাই করাতে পারেন, তার দখল যেহেতু রয়েছে, তো সুতরাং সেক্ষেত্রে তার অকওয়ার্ড ফিল হওয়ার কোনো জায়গা নেই। সেক্ষেত্রে আমার অঙ্কটা জানা থাকলে খুবই ভালো, করাতে পারে, কিন্তু যে বিষয়টা আমার যদি জানা না থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে। তাই নিজের সাবজেক্টটাও কিন্তু সেক্ষেত্রে পড়ানো যেতে পারে, তাতে কোনো রকম কোনো ভুল নেই। অর্থাৎ ওই ক্লাসটাকে অন্ততপক্ষে গন্ডগোলের হাত থেকে তো বাঁচানো গেল। এভাবে কিন্তু প্রশ্নের উত্তরটা দেওয়া যেতে পারে। অর্থাৎ যে প্রশ্নেই উত্তর দেওয়া হোক না কেন, একটু যদি গুছিয়ে আমরা বলি, আর এই প্রশ্নগুলো যদি আমরা আগে থেকে একটু জেনে রাখি তার প্রশ্নের উত্তরগুলো কি হবে, তাহলে আমার মনে হয় তোমাদের বলতেও সুবিধা হবে, বা সেক্ষেত্রে নিজের প্রেজেন্টেশনটাকে নিজের মতো করে সাজিয়ে নেওয়া যেতে পারে। একদমই একদমই তাই, কারণ এই যে লাস্ট যে প্রশ্নটা করলেন এটা একদম কমন প্রশ্ন, এবং ম্যাক্সিমাম জনকে এই প্রশ্নটা কিন্তু করা হয়। এবং এই প্রশ্নটা যারা আধিকারিক লেভেলের থাকেন বা সার্ভিসের মেম্বার যারা থাকেন তারাই কিন্তু এই প্রশ্নটা করবেনই, কারণ বা একজন ওই এডুকেশনের কোনো একজন হতে পারে, তিনি হয়তো সেক্রেটারি হতে পারেন, জয়েন্ট সেক্রেটারি হতে পারেন, বা ডিরেক্টর হতে পারেন, বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হতে পারেন, বা কেউ এরকম টাইপের থাকলেন, ডিআই থাকবেন, বা হয়তো ডিআই অফিসার থাকলেন, তো তারা কিন্তু এই ধরনের প্রশ্নগুলো করবেন। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হলো। এইভাবেই কিন্তু আসলে এই আলোচনা শুরু আছে কিন্তু শেষ নেই, কারণ একটা সেশনে কমপ্লিট করা অসম্ভব ব্যাপার। আর আপনারা এই পুজোর এই যে একটা উৎসবের মুহূর্তে এতক্ষণ যদি আমরা আপনাদের এত সময়টা যদি তাত্ত্বিক কথা এবং এত ভারী ভারী কথা বলি, তাহলে সেটা আপনাদের বেশিক্ষণ ভালো লাগবে না। পুজো ভালো করে কাটান এবং চেষ্টা করুন আনন্দ করা, তার মন খারাপের মধ্যেও আমাদের নিজেদের একটু ভালো রাখার জন্য, ভালো রাখার অক্সিজেনটা আমাদের নিজেদেরকেই খুঁজে নিতে হবে। সেটা হয়তো আমরা ভাবছি প্রত্যেক মুহূর্তে আমাদের চাকরিটা ভীষণভাবে প্রয়োজন, হয়তো কারোর চাকরিটা নতুনভাবে প্রয়োজন, কারোর চাকরিটা বাঁচানোর তাগিদের লড়াই হয়তো চলছে। তো সুতরাং সেখানে হয়তো মনের মধ্যে একটা বিষাদের ছায়া রয়েছে। তাও এই আনন্দের সময়টাতে একটুখানি নিজেদের আনন্দ করুন, প্রত্যেকেই একটু নিজেদের অক্সিজেনটার মধ্যে নিজেদের মধ্যে গ্রহণ করুন, যাতে করে পরবর্তী লড়াইয়ের জন্য সেই অক্সিজেনটা কাজে লাগতে পারে। একদম। এবং আমরা এই সেশনটা আনলাম আপনাদের যাতে গিল্টি ফিলিংস না হয়, যে সামনে পরীক্ষা আছে আর আমি আনন্দ করছি, ঘুরে বেড়াচ্ছি, তার থেকে একটু পড়াশোনা করলে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই। এই জন্যই, কারণ এই ভিডিও দেখলে তুমি বা আপনি কিছুটা কনফিডেন্স হলো, অনেক কিছু জিনিস জানলেন, শিখলেন, এরপর দেখে আপনারা বেরিয়ে পড়লেন পুজো দেখতে। তাহলে কি হলো, আজকে আপনার ব্যালেন্স হয়ে গেল, আপনার আজকে একটু পড়া হলো, শেখা হলো, আবার পরেও কিন্তু একটু ঘুরতে যেতে ইচ্ছে করে, ঠিক আছে যে হ্যাঁ একটু পড়া হলো, একটু ঘুরে আসি, অনেক কিছু শিখলাম। আমরা কিন্তু ক্লাসের পরে স্যার একটু বেড়াতে যাব, একদম একদম, আমরাও ক্লাসের পরে বেড়াতে যাব, একটু ঠাকুর দেখবো আশেপাশে, কিন্তু সবটাই ব্যালেন্স করে হবে। এবং যাতে আপনাদের সারাদিন শুধু ঘুরে ঘুরে কাটলো, একটু পড়া হলো না, সে যাতে না হয়, এরকমটা যাতে না হয়, আমরা প্রতিদিনই কিন্তু কিছু না কিছু নিয়ে আসছি। যেমন কালকেই আমাদের স্যার কিন্তু সকাল 9টা থেকে একদম টানা 3 ঘন্টা ম্যারাথন ক্লাস কিন্তু করাবেন। সুতরাং কোনো চিন্তা নেই, আমরা আছি। আর অষ্টমীর দিনটা খালি ক্লাসটা আমরা করব না, কারণ অষ্টমীর দিনটা অনেকে অনেক অষ্টমী বার করেন, ব্রত করেন, মায়ের পুজো দেন, অঞ্জলি দেন, এবং আমরা বেলুড় মঠে থাকি। সুতরাং আমাদের সব থেকে যেটা আকর্ষণ সেটা হচ্ছে কুমারী পুজো। এবং স্যারকে কিন্তু আমি রেখে দিয়েছি একেবারে 3-4 দিন ধরে স্যারকে রেখে দিয়েছি এখানে, কারণ প্রচুর ক্লাস প্ল্যানিং এবং নানান রকম কিছু চলছে, এবং ক্লাসও চলছে। তো সেই জন্য এটাও ঠিক যে আমরা এই যে ছেলেমেয়েদের থেকে যে এক্সপিরিয়েন্সগুলো পাচ্ছি, তাদের যে ভুল ত্রুটিগুলো হচ্ছে, সেটাকে আরেকটু কীভাবে রেকটিফাই করা যায়, তাদের গ্রুমিংয়ের বিষয়টাতে আরেকটু ইমপ্রুভ করার দরকার রয়েছে। তো সেগুলো নিয়ে আমাদের অবশ্যই ভাবতে হচ্ছে যে কোন কোন জায়গাগুলো তাদের প্রবলেম হচ্ছে, ফেস করছে, সেটা যদি আমরা তাদেরকে সহযোগিতা করতে না পারি, তাহলে সেক্ষেত্রে আমাদেরই কিন্তু ব্যর্থতা। তাই আমরা চেষ্টা করব ওদেরকে ইমপ্রুভ করব, ওরা সফল হবে, ওরা সফল হলেই আমরা আমাদের জায়গাতে থাকতে পারবো। একদম একদম একদম। এবং ভিএসএ সবসময়ই আপনাদের সঙ্গেই রয়েছে। একদম একদম। এবং স্যারের কিন্তু 4বার স্কুল সার্ভিসের ইন্টারভিউ, স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার ইন্টারভিউ দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। এবং এটা যেটা সব থেকে ভালো ব্যাপার, সেটা হচ্ছে যে এখানে
আমরা কিন্তু এই যে আমরা যে ফাইন্ডিংসগুলো পাচ্ছি ইন্টারভিউ নেওয়ার পরে, তারপরে তাদের ঠিক কোন ওয়েতে তাদেরকে সলিউশন করা যেতে পারে এই কম সময়ের মধ্যে। কারণ আপনারা জানেন যে নভেম্বরের ফার্স্ট উইকে বা সেকেন্ড উইক বা থেকে হয়তো ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের একদম গোড়ার দিক থেকে ইন্টারভিউ শুরু হয়ে যাবে। সুতরাং এই জায়গাতে দাঁড়িয়ে নিজেদের প্রস্তুতি করাটা প্রস্তুতি ভীষণ করাটা জরুরি। ভীষণ দরকার অবশ্যই। এবং প্রচুর মানে সিরিয়াস একটা টাইম কিন্তু চলছে। এই সময়টায় যতটা পারবেন পজিটিভ মাইন্ডসেটে থাকুন, পজিটিভ চিন্তা ভাবনা করুন এবং একটু আমার মনে হয় ডিপ ব্রিদিং করা উচিত, সেটাও আমি মেডিটেশন করা বলেছি, উচিত। একদম আজকে অনেকেই বলে দিলাম যে এক্সাম হলে গিয়ে বা ইন্টারভিউ হলে গিয়ে যখন আমরা খুব বেশি নার্ভাস হয়ে পড়ছি বা নিজেরা ফিল করছি যে একটু অসুবিধা হচ্ছে, প্রচণ্ড রকমের এক্সাইটেড রয়েছি, তো সেক্ষেত্রে নিজেদের রিলিজ করার জন্য যে জায়গাটাতে আমি বসে আছি, সেখানে দরকার হলে একটু যদি বাথরুমে গিয়ে আমি চোখ মুখ ভালো করে একটু ধুয়ে ফ্রেশ হয়ে চুপ করে বসে কোনো কিছুই ভাবছি না, জাস্ট আমি 10 বার জোরে জোরে শ্বাস গ্রহণ করব এবং সেই শ্বাসটা যতক্ষণ আমরা ভেতরে রাখার চেষ্টা করব, তারপরে ধীরে ধীরে ছাড়বো। আমি বসে আছি কিন্তু এই কাজটা করতে থাকবো। এটা যদি অন্তত 10 বার করি, তাহলে আমাদের মধ্যে বেশ কিছু অক্সিজেন ভেতরে যাবে এবং এই অ্যাংজাইটির ফলে আমরা অক্সিজেন হারিয়ে ফেলি। এটা করলে এটা একটা প্রাণায়াম, যার মাধ্যমে আমাদের শরীরের মধ্যে বেশ কিছুটা অক্সিজেন যাবে এবং এই অ্যাংজাইটি ভাবটা কিন্তু কেটে যাবে। এবং এটা স্যার দেখালেন, এটা কিন্তু বুক ভরে নিঃশ্বাস নেওয়া নয়, এটা পেট ভরে নিঃশ্বাস নিতে হবে। মানে একদম যতটা যতটা গ্রহণ পারা করা যায় যায়। গ্রহণ করা যায়, মানে পেট ভরে নিঃশ্বাস নিতে হবে, কিন্তু মানে বুক ভরে নয়, পেট ভরে। তো এইটা যদি করা যায়, স্যার যেটা বলেন দুর্দান্ত একটা টিপস। স্ট্রেস রিলিজ, এটা ভীষণভাবে একদম স্ট্রেস একদম রিলিজ করে। একদম একদম আমি কোনো কিছু কে কি করছে না করছে কোনো কিছুই শুনছি না, কোনো কিছুই দেখছি না, কোনো কিছুই ভাবছি না, জাস্ট জোরে জোরে শ্বাস গ্রহণ করলাম, যতটা সম্ভব সেটা ভেতরে রাখার চেষ্টা করছি, আর ধীরে 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 আমি শ্বাসটাকে বের করব। এই প্রাণায়ামটাও যদি আমরা করি তাহলে কিন্তু বেশ কিছুটা আমাদের স্ট্রেস রিলিজ হয়, আমাদের যে অ্যাংজাইটি যেটা থাকে সেটাও কিন্তু বেশ কিছুটা কমে যায়। একদম একদম উদ্বেগও কমে যাবে, দুশ্চিন্তাও কমে যাবে এবং আপনাদের ফেসের মধ্যে একটা সৌম্য একটা রূপ দেখা যাবে, চোখে মুখে একটা প্রশান্তির ভাব দেখা যাবে এবং সেটা কিন্তু ইন্টারভিউ বোর্ডে খুব দরকার। অবশ্যই। কারণ আমরা ধরুন আপনারা প্রত্যেকেই যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন একটা বাসে জার্নি, ট্রেনে জার্নি, আরও অন্যান্য অটো কিংবা টোটো এসব জার্নি চলবে, চড়া রোদ থাকবে, কিংবা বৃষ্টি হতে পারে। তো এরকম একটা মোটামুটি ক্লান্তি থাকবে, মানে এদিকে একটা টেনশন, হ্যাঁ, মুখে চোখে একটা ক্লান্তির ছাপ থাকবে। তো সেই জায়গাতে যদি এইটা করতে পারেন এবং আগের রাতে ঘুমটা ভীষণ রকমভাবে দরকার, যাতে আপনার মুখের মধ্যে একটা প্রশান্তি আর ভাব যেন লক্ষ্য করা যায় এবং একটা টিচার সুলভ ড্রেস, টিচার সুলভ কথাবার্তা, আচরণ, ভদ্র মার্জিত রুচির আপনি যাতে পরিচয় দিতে পারেন, সেই রকম একটা টোটাল একটা কিন্তু আপনার হোলিস্টিক একটা বলা যেতে অ্যাপিয়ারেন্স পারে দরকার রয়েছে। অ্যাপিয়ারেন্স কিন্তু অবশ্যই, দরকার রয়েছে। অবশ্যই সেটা ভাবতে হবে। একদম। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, থ্যাংক ইউ স্যার, আজকে এ পর্যন্তই। আপনাকেও ধন্যবাদ। এবং আমরা কিন্তু কালকেও চাইলে যদি আমাদের কিছু মনে হয় যে একটা ছোট্ট খাটো কোনো হয়তো ট্রিক্স বলা শেয়ার করা যেতে পারে বা কোনো এক্সপিরিয়েন্স মনে পড়ছে যেটা ভাইটাল ভীষণ, যেটা আপনাদেরকে জানানো উচিত, তাহলে হয়তো আপনাদের কাজে লাগবে, মানে সেরকম কিছু মনে পড়লে ডেফিনেটলি শেয়ার করব। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখা হবে আগামী সেশনে। থ্যাংক ইউ সো থ্যাংক ইউ মাচ। এভরিবডি। নমস্কার।